গুড ইভিনিং আমার ইউটিউবের বন্ধুরা। হ্যাঁ, এই কদিন আগে তোমাদের কাছে কিছু কথা বলে হালকা হয়েছিলাম, আজকে আবার এসছি কিছু কথা বলে হালকা হব। জীবনে আমি কিছু কিছু কথাতে না আমি খুব দুঃখ পেয়েছি, যেগুলো কথা না তোমাদের সঙ্গে বলে আমি হালকা হতে চাই। কিছু কিছু কথা তো জানো এই খাতাটার মধ্যে পর্যন্ত আমি লিখে রেখেছি, ভুলে না যাই। এত মানে বয়স হয়েছে তো, এখন বয়সের সাথে সাথে আমি অনেক কিছু ভুলে যাই, মনে রাখতে পারি না। তো এই জন্য আমার মানে ভাবি কি কিছু কথা তোমাদের সাথে বলবো, বলে আমি হালকা হব। লোকে বলতে বলে কি যে মা মা শব্দ কিন্তু কোনো ইয়ে নেই, মানে এর সাথে কারোর তুলনাই হয় না মা শব্দ, তাই না? মানুষের বলতেই বলে জন্ম দিলেই হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা। মা একটা এরকম জিনিস। হ্যাঁ, প্রত্যেক বছর মাদার্স ডে আসে, লোকে মাদার্স ডে মানায়, আর মা শব্দ এর উপরে কোনো শব্দ নাই, তাই তো আমরা জানি। কিন্তু তাই যদি সত্যি, তাহলে পরে আজকালকার শোনা যায় কেন যে মাই বাচ্চাকে মুখে বালিশ চাপা দিয়ে হোটেলে নিয়ে গিয়ে বাচ্চা মেরে ফেললো? দুদিন আগেও একটা খবরে দিয়েছিল। তারপরে ওয়াশিং মেশিনে বাচ্চাকে দিয়ে তারপরে চালিয়ে দিয়েছিল ওয়াশিং মেশিন, সেই করে বাচ্চাকে মেরেছে। বাথরুমে বাথটবে নিয়ে গিয়ে জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বাচ্চাদেরকে মেরেছে। যদি মা এত মাই হয়, তাহলে মা সন্তানকে মারে কী করে? হ্যাঁ, আমি তো শুনি যে মা, কিন্তু সব মাই কিন্তু মা না, জানো। আমরা আমরা দেখেছি মায়ের, আমিও সন্তান জন্ম দিয়েছি, আমার বাচ্চা যদি এক বেলা যদি না খেয়ে থাকে না, আমার যে ভেতরে কি টেনশন, কি অশান্তি, কিছুই ভালো লাগে না। কি করে ওকে খাওয়াবো, মানে কি করলে ও খাবে? হ্যাঁ, আমি করি কি, ঘর থেকে বেরিয়ে ছাদে গিয়ে বসে থাকি যে আমার অ্যাবসেন্টে যদি খেয়ে নেয়, রাগ হয়ে আছে আমার, খুশামত তো খুব করি, খেয়ে নে খেয়ে নে, তারপরে সরে যাই আমি যে আমার অ্যাবসেন্টে যদি খেয়ে নেয়, এরকম মনটা বলে। কিন্তু আমি অনেক মাকে দেখেছি, আমি যাকে মা বলে মেনেছিলাম, কিন্তু আমার তো মা ছিল না, সে সে তো আমাকে বলেছিল যে আমাকে নাকি আম গাছের নিচের থেকে মানুষ করেছে। যাই হোক, তাকে তো তার কাছে মানুষ হয়েছিলাম, তাকে আমি মা বলে মানতাম। যাক, তো যদি রাগ হয়ে থাকতাম না, বিশ্বাস করবো না, কোনো দিন তার ইয়ে ছিল না যে আমাকে খোসামত করে খাইয়ে দেওয়াকে, না খেয়েছে বলে যে তার টেনশন অশান্তি এতটুকুও বোঝা যেত না। সে করতো কি, খেয়ে নিত, খেয়ে নিয়ে রান্নাঘরের দরজাতে একদম ভালো করে ছিটকিনি আটকে দিত। তো আমি করতাম কি, মনের দুঃখে না, যে আমাকে বললো না খাওয়ার কথা, খাবো না, এরকম করে করে না না খেয়ে থেকে যেতাম। নিজেকে কষ্ট দিয়ে দিয়ে একদম খ্যাংরা, একদম রোগা হয়ে গেছিলাম। মানে কি, আমাকে বলছে না খাবার কথা, আমি রেগে আছি হয়তো কোনো কারণে, সে মরে গেলেও সে বলবে না যে তুই খেয়ে নে। যখন দেখতাম যে খিদেটা আর সহ্য করতে পারছি না, হয়তো গিয়ে রান্নাঘরে ঢুকে খেয়ে নিলাম, তখন আমাকে শুনতে হতো কি, যে হ্যাঁ লজ্জা করলো না, রাস গিলে চলে আসলি, লজ্জা করলো না। এই কথাগুলো আমাকে শুনতে হয়েছে, আমি শুনেছি। ছোটোবেলায় জানো আমি খুব দুধ ভালোবাসতাম। তো খাওয়ার শেষে আমাকে একটু দুধ, মানে 1 চামচ হলেও আমাকে দুধ চাই। সেই দুধটুকুর জন্য আমি সাদা ভাত নিয়ে বসে থাকতাম, যে আমি দুধ দিয়ে ভাত খাবো খাওয়ার লাস্টে। আমাকে বলতো কি, আমাদের বাড়িতে গরু ছিল, আমাদের বাড়িতে গরু ছিল, তখন গরুর দুধ হতো। আমাকে এই কথাও শুনতে হয়েছে, গরুর মুখ খেতে পারিস না, আমাকে এগুলো কথাও শুনতে হয়েছে। তো যাক, আমি ওইসব কথা আর মনে করে মানে তোমাদের কাছে বলছি কেন জানো, আমি একটু হালকা হতে চাই। সবাই যে বলে না যে মা, মা কিন্তু সব মা একরকম হয় না। আমার জীবনের একটা ঘটনা আছে, হ্যাঁ, সেই ঘটনাটা তোমাদের কাছে বলি, খুব যতটুকু পারি সংক্ষেপে বলার চেষ্টা করব। তখন আমার বয়স খুব জোর 9 বছর 10 বছর বয়স হবে। তো আমাদের যে বাড়িটা ছিল, আমাদের বাড়ির থেকে আমার মামার বাড়ি মানে ধরো সাড়ে 3 থেকে 4 কিলোমিটার দূর হবে। তো আমার আমার যে দাদু, আমার মার যে বাবা, সে অসুস্থ, মানে সে বাঁচবে না, ডাক্তার একরকম বলে দিয়েছে সে বাঁচবে না। তা আমার মা দেখতে যাবে, আমার আমার যে সব থেকে ছোটো ভাইটা, তাকে নিয়ে সে দেখতে যাচ্ছে। এবার আমিও কাঁদছি যে আমিও যাব দেখতে, তখন আমার বয়স খুব জোর 9 থেকে 10 বছর। তো আমি খুব কাঁদছি যে আমি তোমার সাথে আমিও যাব। রিক্সায় এসে দাঁড়িয়ে গেছে, তার জিদ যে না তুই যাবি না, তুই যাবি না। আমার পরের যে ভাইটা, সেও ছোটই, তো তাকে নিয়ে সে যাচ্ছে, আর আমাকে সে নিবে না। তো যাক, তো আর আমারও জিদ যে আমি যাব, আমি কাঁদছি, সমানে চিৎকার করে কাঁদছি। তো রিক্সা এসে দাঁড়িয়ে গেছে, সে রিক্সা মধ্যে গিয়ে বসে গেল। এবার রিক্সার কাছে গিয়ে আমি চিৎকার করছি, রিক্সাতে উঠতে যাচ্ছি, আমাকে উঠতে দিবে না। তো এবার রিক্সাওয়ালাটা বলছে যে মাসিমা নিয়ে নেন না। দেখো কতদিনের কথা আমার মনে আছে, আর মরে যাব আমি এই কথাটা ভুলবো না। তো মাসিমা উঠিয়ে নেন না, জায়গা তো আছেই আপনার রিক্সাতে, উঠিয়ে নেন। না, ও যাবে না বলে আমাকে কোনো মতে নিল না রিক্সা।
চলতে শুরু করলো। এইবার যখন রিক্সা চলতে শুরু করেছে, তুমি বিশ্বাস করবো না তোমরা, আমি ওই রিক্সার পেছনে পেছনে ছুটছি। আর এত বিজি রাস্তা, হয়তো সেদিকে আমি বাসের নিচেও চলে যেতে পারতাম বা কোনো কিছুর নিচেও আমি চলে যেতে পারতাম, আমার সাথে অনেক বড় ঘটনা ঘটতে পারতো। কিন্তু সেই মা আমাকে উঠতে দিল না রিক্সাতে। তুমি বিশ্বাস করবে না তোমরা, যে এই রিক্সাটা যখন যাচ্ছে দৌড়াচ্ছে, রিক্সার পেছনে পেছনে আমি দৌড়াচ্ছি, না হলো 3.5 থেকে 4 কিলোমিটার রাস্তা আমি দৌড়াচ্ছি। দৌড়াতে 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 যখন নাকি রিক্সাটার সাথে আমি পারলাম না, দেখি যে রিক্সাটা তাদেরকে পৌঁছে দিয়ে রিটার্ন আসছে, আমি ততক্ষণ হাঁপিয়ে গেছি। হ্যাঁ, দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছি, দৌড়াচ্ছি দৌড়াচ্ছি। তখন যখন রিক্সাওয়ালাটা ফিরে আসছে, তখন আমি বললাম, কাকু তুমি কোথায় নামালা মাকে? তো বলছে ওই যে ওইদিকে নামালাম। তো তখন তো আমি এতটা বয়স না, আমার 9-10 বছর বয়স, এমন কি বয়স। তো ওখানে আমার মামার বাড়ির পাশে, আমি তো মামার বাড়ি চিনতাম না, তো মামার বাড়ির পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, আমি তাকে জিজ্ঞাসা করছি যে কাকু আমার মামার বাড়ি কোনটা, দেখো বাচ্চা বুদ্ধি কেমন, আমি ওকে জিজ্ঞাসা করছি আমার মামার বাড়ি কোনটা। ওই লোকটা হেসে দিয়ে বলছে তোমার মামার বাড়িতে আমি জানি না, তবে রিক্সা নিয়ে যে ভদ্রমহিলা এখন নামলো সেই এই বাড়িটাতে নেমেছে। আমি গিয়ে ঢুকে পড়লাম সেই বাড়িতে। ঢুকে পড়ে দেখি কি, যে হ্যাঁ এটাই আমার মামার বাড়ি, আমার মা ওখানে দাঁড়িয়ে আছে আমার ভাইকে কোলে নিয়ে। এইবার আমার মা ওই জায়গাতে আমাকে শাসন করতে পারছে না, কারণ আমার সবাই আছে, দিদা টিদা সবাই আছে, ওদের সামনে আমাকে মারপিট করতে পারছে না, কিন্তু ভেতরে ভেতরে সে গুমড়াচ্ছে যে তোকে বাড়ি নিয়ে গিয়ে দেখবো। তারপরে করলো কি, ওখান থেকে দেখা সাক্ষাৎ করে যখন সে রিক্সা করে আসছে, তখন আমাকে রিক্সার মধ্যে উঠালো ঠিকই বাড়িতে আনার জন্যে, কিন্তু আমাকে রিক্সাতে সিটে বসতে দিল না। আমাকে করলো কি, মানুষ যেখানে পা রাখে ওই জায়গাটা আমাকে বসিয়ে সে বাড়ি আনলো। বাড়িতে আনার পরে যে আমাকে পানিশমেন্টটা দিল, তোমরা শুনলে না তোমাদের রাতে ঘুম হবে না, এরকম পানিশমেন্টটা আমাকে দিল। করলো কি, নিজে করলো কি, খাটের মধ্যে আমার ভাইকে নিয়ে শুলো, আর আমার বাবা তখন অন্য জায়গায় থাকতো। তো নিজে করলো কি, আমার ভাইকে নিয়ে খাটে শুলো আর আমাকে নিচে ফ্লোরের মধ্যে শুতে দিল। সেদিনকে রাত্রে আমাকে খাওয়ারও দেয়নি, আর খুব মেরেছে। মারার পরে আমাকে বললো কি, তুই খবরদার তুই বিছানায় উঠবি না, তুই নিচে শুয়ে থাক। এদিকে নিচে তো এদিকে খাবার নাই পেটে, তারপরে ওই নিচে যে আমাকে ফ্লোরের উপরে শুয়ে রেখেছে, বিছানা টিছানা কিছু নাই, খালি সিমেন্টের উপরে। এদিকে মশা কামড়াচ্ছে, আমি যতবার খাটে উঠতে যাচ্ছি আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিচ্ছে, না বিছানায় উঠবি না, তোকে আমি বলেছিলাম তুই যাবি না, তুই গেলি কেন আমার পিছনে পিছনে। বললো কি, আমাকে আধমরা করলো, মেরে খাবার দিল না, ওই যে সিমেন্টের মধ্যে আমি পড়ে থাকলাম, আমাকে মশা কামড়ালো। হ্যাঁ, এতটা পানিশমেন্ট দিয়েও তার হলো না, কয়েকটা দিন ধরে আমাকে সে পানিশমেন্ট দিল। নিজের মা হলে কি পারতো? নিশ্চয়ই পারতো না। আমি পারি আমার বাচ্চাকে এইভাবে পানিশমেন্ট দিতে? তো দুনিয়া বলে কি মা, কিন্তু আমি মানি না, সব মাই যে মা আমি এটা কোনোভাবেই মানবো না। মাই যদি হতো না, তো আজকে আমাকে এইভাবে পানিশমেন্ট দিতে পারতো না। কী হয়েছিল, গিয়েছিলাম তোমার সাথে, তুমি আমাকে আসার সময় তুমি কী করলে, মানুষের রিক্সায় বসে যে জায়গাটা পা রাখে ওখানে তুমি আমাকে বসিয়ে আনলা। হ্যাঁ, এমনকি রিক্সাওয়ালা পর্যন্ত বললো, মাসিমা যাওয়ার সময়, মাসিমা আপনি এইভাবে যে পেছনে পেছনে ছুটে আসছে, ওতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আপনি রিক্সাতে উঠিয়ে নেন। সে উঠালো না, কিন্তু দেখো কথাটা কত দিনের, কিন্তু আমি সেই কথাটাকে আজ পর্যন্ত ভুলিনি। আমার ভেতরে কথাটা গাঁথা আছে যে একটা মা হয়ে একটা সন্তানকে কিভাবে কষ্ট দিতে পারে, বুঝলে? তো যাই হোক, ভগবান আমার এইটুকু সাথ দিয়েছিল যে আমি যে জীবন সাথীটা পেয়েছি না, মানে কি বলবো, ভগবান কোন জন্মে কি পুণ্য করেছিলাম যে আমি এমন একটা মানুষের হাতে পড়েছিলাম যে আমার সব দুঃখ দূর হয়ে গেছে। যে আমার মা নাই, কি বাপ থেকেও বাপ নাই, মা নাই, কেউ নাই, আমি কোথা থেকে এসেছি, আমি কে, আমি নিজে জানি না যে আমি কে। ওরা বলে যে তোকে আমরা আম গাছের নিচে তো পড়েছিলিস, ওখান থেকে উঠিয়ে নিয়ে এসেছি। তো এই জন্য আমি কোনো সময় না, আমি তাকে মা বলে মেনে নিতে পারতাম না, কারণ মা হয়ে কখনো এত বড় শাস্তি দিতে পারে? তোমরা একটু কমেন্ট করে বলো তো, যে পারে কেউ দুনিয়াতে মা হয়ে, যে সারাটা রাত আমি ওই মশার কামড় খেয়েছি, আর আমাকে যেভাবে আমি রিক্সার পিছনে ছুটেছিলাম, আমার সাথে কোনো ঘটনা ঘটতে পারতো, কিন্তু তার সে ভয়টুকু হলো না, যে এইভাবে রিক্সার পিছনে ছুটছে ও, যদি কোনো গাড়ি নিচে এসে যায়। এটা মা? হ্যাঁ, যে আমার সাথে এরকম করেছে না, সে হয়তো যে ভুলে গেছে, কিন্তু আমি তো ভুলতে পারিনি, কেন আমার সাথে ঘটনাটা ঘটেছে। আমাকে মানে সত্যি কথা বলতে কি, যে আমি স্বামীটা পেয়েছিলাম ওই রকম, যার জন্য আমি কারোর দুঃখটাকে এখন আর আমার মনে করে আমার দুঃখ হয় না, কারণ তার কাছ থেকে সব কিছু পেয়ে গেছি। মা বাবা ভাই বোন যার যেটা সব কিছু ওর মধ্যেই দেখতে পাই। তো কথা হচ্ছে যে তোমরা যে সবাই বলে যে মা,
হ্যাঁ, কিন্তু মা আমি মানি না যে সব মাই সমান। সব মাই যদি সমান হতো না তো ওই ওয়াশিং মেশিনে ফেলে মারতো না, আর ওই বাথরুমে বাথটবে ফেলে মারতো না, আর হোটেলে নিয়ে গিয়ে বাচ্চাকে বালিশ চাপা দিয়ে মারতো না। তো ওই যে মাদার্স ডে লোকে মানায় না, মানায় ঠিকই, কিন্তু এখন আর সেই মা রয়ে যায় নাই, ওই যশোদা মা আর রয়ে যায়নি। যশোদার মার দিন চলে গেছে, এখন আর যশোদা মা নাই। তো তোমরা কি বলো আমার এই কাহিনীটা শুনে? আর আরও অনেক ঘটনা আছে আমার সাথে, এরকম ঘটনা ঘটেছে, তোমাদেরকে আরও অনেক ঘটনা আছে আমি বলবো। তো আজকে আমি এখানেই সমাপ্তি করতে চাই। আর যখন এসব বলতে নেই না, তখন খুব দুঃখ হয়, খুব কষ্ট হয়। তোমাদের এই ঘটনাটা শুনে কীরকম লাগলো যে একটা মা আমার সাথে এরকম করতে পেরেছে? হ্যাঁ, আমি তো বলছি তুমি ভাইকে নিয়ে যাচ্ছ, আমাকে কেন নিয়ে যাচ্ছ না, আমাকেও নিয়ে চলো। কিন্তু না, সে কোনো মতে, আর বয়সটাই তখন কী ছিল? হ্যাঁ, আমার মনে হয় না আমি 10 বছর, আর আমার মামা বাড়িটা ওখান থেকে না হলেও 3.5 থেকে 4 কিলোমিটার দূর হবে, এতটা দূর। আমি এতটা দূর হাঁটতে হাঁটতে গিয়ে, মানে দৌড়াতে, রিক্সার পিছনে দৌড়াতে দৌড়াতে গিয়েছি। বুঝে দেখো এবার, এটাকে মা বলে? হ্যাঁ। আর তার ছিল কি, যখন নাকি আমার বড় বোনটা, সে চাকরি করতো, স্কুলে চাকরি করতো, তার সামনে চাকরি করতো, তার ডবল ইঞ্জিনের সরকার, সে তো করবেই। সে দিত, তার ইয়ে ছিল যে দিবে সেই ভালো, যে দিতে পারবে না সে ভালো না। আমি গরিব, আমি কোথা থেকে দিব? আমি গরিব, আর তারপর আমার বাড়িটা একটা হসপিটাল, তা আমি কোথা থেকে দিব? তাকে যে দিবে সেই ভালো। তো আমার যে বড় দিদি ছিল, যাকে আমি দিদি বলে জানতাম, সে করতো কি, একরকম পয়সা বাপের বাড়িতে ঢালতো। তো সে খালি বড় মেয়েকেই চিনতো, বাকি আর কাউকে চিনতো না। কিন্তু এই কথা বলবো না যে সে তাকে ভালোবাসতো, তার পয়সাটাকে ভালোবাসতো। সে পয়সা দিয়ে বাপের বাড়িকে এমনভাবে ডুবিয়ে রেখেছিল যে সে খালি বড় মেয়ে ভালো, আমি ভালো না, কেন আমি দিতে পারি না কিছু। কিন্তু তবুও সত্য, আমি যতটুকু যা ক্ষমতা আমার হয়েছে আমি দিয়েছি, দেইনি যে এমন কথা না। কিন্তু মা হয়ে যে সন্তানের প্রতি এরকম ব্যবহার তোমাদের কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবা, যে একটা মা পারে এরকম। তো বন্ধুরা, আজকে এতটুকুই থাকলো ভিডিওটা। তোমাদেরকে থার্ড পার্টের মধ্যে আবার মানে শেয়ার করা হবে মামের দুঃখের কাহিনী। তো আজকে এতটুকুই থাকলো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই, টেক কেয়ার।